জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের সব অংশীজনকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি এই বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রস্তুতির উপর গুরুত্ব দেন তিনি। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্যালোচনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সভায় এলডিসি উত্তরণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সহ এলডিসি উত্তরণ কমিটির সদস্য ও নীতিগত উপদেষ্টারা এই সময় উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় চলে এসেছে। কি পদ্ধতিতে তারা দায়িত্ব হস্তান্তর করবেন সেটিও পরিষ্কার করা উচিত বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে গুলশানে ডেমোক্রেসি ডায়াস আয়োজিত সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। সেমিনারে রাজনীতিবিদ ও গবেষকরাও অভিযোগ করেন, দীর্ঘ সময় দায়িত্ব থেকেও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে সংকট নিরসনে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তারা। বক্তারা বলেন, এই সরকার একটি বিশেষ দলকে সুবিধা দিচ্ছে। এছাড়া সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলে এই সরকারের মেয়াদ বাড়াতে চাইছে বলে অভিযোগ করেন তারা। সবচেয়ে সহজ যে পদ্ধতি, যাতে করে আমরা মানুষের মতামতটা রাষ্ট্রীয় পর্যায়ে উন্নীত করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট, এফপিটিপি পদ্ধতি। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। সেহেতু যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। ৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই, সবকিছু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, বিশেষ প্রয়োজনে রাজধানীতে অভিযান পরিচালনা করছে ডিএমপি। এ সময় তিনি আরও বলেন, রংপুরের গঙ্গাচড়াই ঘটনার কাউকে ছাড় দেওয়া হবে না, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ৫ আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে। আপনারা জানেন, তাদের আমরা সবাই অনারাইভেল ভিসা বাতিল হচ্ছে না। যেই সব দেশের সাথে আমাদের অনারাইভেলের চুক্তি আছে, তাদের ক্ষেত্রে আমরা অনারাইভেল ভিসা দিচ্ছি। যাদের সাথে আমাদের চুক্তি নেই, তাদের তো আমরা অনারাইভেল ভিসা দেব। নরসিংদীতে আজ এনসিপির জুলাই পদযাত্রা। সেখানে পৌঁছে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপি নেতারা। সেখানকার আরও খবর জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, পদযাত্রা কি শুরু হয়েছে কিনা, কি কি কর্মসূচি রয়েছে আজ জানাবেন? সিফাত, এই সেই ৩০ জুলাই, রক্তাক্ত ৩০ জুলাই। আমরা ঠিক আগের বুলেটিনেও আপনার তৈরি করা একটি আমরা প্রতিবেদন দেখছিলাম যে আজকের এই দিন একটি রক্তাক্ত দিন। সেই দিনেই, এমন এক ঐতিহাসিক দিনেই মূলত এনসিপির আজকের যে পদযাত্রা, সেটি নরসিংদীতে মাঠে গড়িয়েছে এবং আজকের মধ্য দিয়েই মূলত তারা কিন্তু ধীরে ধীরে রাজধানীর দিকে অগ্রগামী হবেন। অর্থাৎ এই পদযাত্রা আজকে রাতে গিয়ে পৌঁছাবে মূলত সাভারে। তার আগে সর্বশেষ জেলা হিসেবে তারা নরসিংদীতে পদযাত্রা করছেন। এর আগেও আমরা দেখেছি এনসিপির যে প্রতিনিধি দল, তারা এখানকার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারপরেই মূলত পদযাত্রা কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন এবং এখানকার যে সকল নেতাকর্মীরা তারা এখানে যোগ দিয়েছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এই পদযাত্রা কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছেন। ছেলে থেকে কিশোর, প্রাপ্তবয়স্ক থেকে যারা বয়স্ক কিংবা অল্প বয়স্ক, সকল শ্রেণীর, সকল পেশার, সকল বয়সী মানুষের একটি অংশগ্রহণ আমরা দেখেছি। আমরা চেষ্টা করছি এনসিপির মুখ্য সংগঠক, তার সঙ্গে একটু কথা বলার। আজকে এই ঐতিহাসিক ৩০ জুলাই, এই দিনে আসলে আপনারা পদযাত্রা কর্মসূচি পালন করছেন, কি বলবেন, কি মনে পড়ে আজকের দিনে? আসলে বাংলাদেশের মানুষ আজকে থেকে ১ বছর আগে যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিল, আমরা এই ১ মাস বাংলাদেশের মানুষের কাছে রাজপথে গিয়েছি, পথে প্রান্তরে গিয়েছি, মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। আমরা যদি মানুষের জন্য করতে পারি, পুরো বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে। যারা মানুষের জন্য কথা বলবে, কাজ করবে, মানুষ তাদের জন্য জীবন দিতে প্রস্তুত।
সিফাত, আমরা এনসিপির যিনি আহ্বায়ক তার সঙ্গে কথা বলে দেখতে চাই আজকের আসলে এই সর্ব ধরনের মানুষের অংশগ্রহণে আসলে পদযাত্রা চলছে। আমরা নাহিদের কাছ থেকে শুনতে চাই তিনি কি প্রত্যাশা করছেন আজকের এই পদযাত্রার মাধ্যমে। করেছি পদযাত্রার মধ্য দিয়ে যে আমরা গণমানুষের রাজনীতি করব, সাধারণ মানুষের রাজনীতি করব, ফলে কারণ এই জনতাই বৈধতা এবং জনতাই ক্ষমতা। এই যে গণজোয়ার, শেষ প্রশ্ন, এই যে গণজোয়ার যেখানে যাচ্ছে সেখানেই গণজোয়ার, আবার মূলত সিফাত জনতাই বৈধতা। নাহিদ ইসলাম ঠিক 28 ফেব্রুয়ারি কিন্তু একই কথা বলেছিলেন যে আসলে ক্ষমতা না জনতা, জনতা জনতা। সেই জনতার মাঝেই এনসিপির বসবাস করতে চাই, সেই জনতাকে সঙ্গে নিয়েই তারা রাজনীতি করতে চায়। 30তম দিনে এসে ঠিক এই বার্তাটি নরসিংদী থেকে দিচ্ছেন আমাদের মাধ্যমে। সিফাত, চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও এই পদযাত্রা কর্মসূচি খবর জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। নরসিংদী থেকে এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। বিএনপির অধীনে চাঁদাবাজি ছড়িয়ে গেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে নীলফামারীতে মাইলস্টোনের শিক্ষিকা মাহরিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে একথা বলেন তিনি। সকাল 10টার দিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা ও প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি মাহরিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানান এজেডএম জাহিদ হোসেন সহ বিএনপি নেতাকর্মীরা। পরে এনসিপির বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি করতে গিয়ে কারা হাতে নাতে ধরা পড়েছে তা দেশের মানুষ দেখেছে, তাই বিএনপিকে নিয়ে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলার আহ্বান জানান তিনি। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, একটি মামলা উচ্চ আদালতে আপিলে রয়েছে, সেটি নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান। পত্রিকা আসছে বড় কথা, হাতে নাতে কারা ধরা পড়ছে, আপনাদের তো কেবল জন্ম হয়েছে। কাজে আমি বলবো যে আপনারা দীর্ঘ সময় পাড়ি দিতে হবে, সেটির জন্য প্রস্তুতি নিন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলহামদুলিল্লাহ খালি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল, ওনাকে নিয়েও আপনারা বিভিন্ন সময় কথা বলেন। কথা বলার সময় চিন্তা করা উচিত, কাকে নিয়ে কথা বলছেন, কাকে নিয়ে সমালোচনা করছেন। আপনাদের বুকটা একবারও কাঁপে না? ডাকসুর তফসিল পরবর্তী সহিংসতা এড়াতে সব রকম চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। দুপুরে প্রশাসনিক ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প নিয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপাচার্য আরও বলেন, ডাকসু নির্বাচন একটি বড় আয়োজন, স্বাভাবিকভাবেই এটি নিয়ে আশা এবং আশঙ্কা দুটোই থাকবে, তবে নির্বাচন নিয়ে নিরাপত্তা নিশ্চিতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। ছাত্র সংগঠনগুলোর সাথেও প্রশাসনের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ আছে বলেও জানান তিনি। উপাচার্য আরও বলেন, ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহনশীলতা গড়ে উঠেছে, ক্যাম্পাসে এখন সহাবস্থানের পরিবেশ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প নিয়ে তিনি জানান, 5 বছর মেয়াদী এই প্রকল্পে খরচ হবে 2840 কোটি টাকা, যেখানে আবাসিক হল সহ 10টি উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাথে আমাদের প্রক্টর অফিসের সমন্বয়ে প্রতিদিন যোগাযোগ, ছাত্র সংগঠনগুলোর সাথে আমাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত আছে। একই উপলক্ষে একাধিক ছাত্র সংগঠন মিছিল করেছে, কোনো রকম বড় মাপের দুর্যোগ ছাড়া। যেহেতু এই ডাকসুকে কেন্দ্র করেই তারা অনেকবার বিভিন্ন পর্যায়ে একসাথে হয়েছে, আলাপ করেছে, একসাথে হয়েছে, সাংবাদিকদের সামনেও বহু দফা আলাপ হয়েছে, তাদের মধ্যে একরকম সহনশীলতা গড়ে উঠেছে ধীরে ধীরে। এগুলি সবই ভালো লক্ষণ। আগস্টের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চাকসু নির্বাচনের দাবিতে সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখানে সমাবেশ করা হয়। এই সময় আগস্টের প্রথম সপ্তাহে তফসিল এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন দাবি করেন তারা। সমাবেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, দাবি আদায় না হলে বর্তমান প্রশাসন গতিতে থাকার নৈতিকতা হারাবে। অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান বক্তারা। ডাকসুর আগেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমাদের চাকসু নির্বাচন দিতে হবে। আমরা এইটুকু হুঁশিয়ারি আপনাদেরকে দিচ্ছি, যদি এই সিন্ডিকেটের পর নীতিমালা বাস্তবায়নের সাথে সাথে
আপনারা যদি তফসিলের ডেট ঘোষণা না করেন এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে যদি তফসিল ঘোষণা না করেন, আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। সমন্বয়ক পরিচয়ে গুলশানের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার 5 জনের মধ্যে রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে ডিএমপি। তবে তদন্তের স্বার্থে চেক সংক্রান্ত অন্য তথ্য গোপন রেখেছে পুলিশ। সকালে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আটককৃতদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। এছাড়া অন্যরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের কাছে সমন্বয়ক পরিচয়ে 1 কোটি টাকা চাঁদা দাবি করে গ্রেপ্তারকৃতরা। শুরুতে 10 লাখ টাকা দিলেও শনিবার গ্রেপ্তারকৃতরা বাকি টাকা নিতে শাম্মী আহমেদের বাসায় গেলে পুলিশকে খবর দেয় তারা। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা আমরা অবশ্যই মামলা হিসেবে রেকর্ড করি। সেটা হচ্ছে চাঁদাবাজি। গত 6 মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় পুলিশ কর্তৃক ছাত্র জনতার লাশ পুড়িয়ে ফেলার ঘটনাকে স্মরণ করে নারকীয় জুলাই সমাবেশ করছে ঢাকা জেলা বিএনপি। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি সেখানে যাব। আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আজকে এই মহিলা যে অভিযোগ করছেন সে অভিযোগ আমাদেরকে শুনতে হতো না। বন্ধুগণ, আমি আজকে যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। এই জন্যে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন আপনারা করেছেন এবং এতে করে জাতির বিবেক জেগে উঠবে বলে আমি বিশ্বাস করি। আর আমি এটা বিশ্বাস করি যে আজকে আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা অবশ্যই গণতন্ত্রে ফিরে যেতে সক্ষম হব এবং আজকে যারা বিচার পাচ্ছেন না তাদের বিচার নিশ্চিত করতে সক্ষম হব, তাদের জীবনের ব্যবস্থা করতে আমরা সক্ষম হব। এই কথা বলে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। জুলাই আগস্ট নয়, গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত শহীদ হয়েছেন সবাই অমর হোক, অমর হোক। সাভারে সমাবেশে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মের অনুসারীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত গ্রেপ্তার 5 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয় তাদের। কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গতকাল রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে গত শনিবার ও রোববার 2 দফায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদদপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের 22টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুট করে উত্তেজিত জনতা। এই ঘটনায় গত রাতে এক ভুক্তভোগী বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা করেন। গঙ্গাচড়া বা রংপুর এলাকার লোকজন এই ঘটনাটা ঘটায় নাই। আমরা তখন থেকেই আমরা পুলিশের সন্দেহ হচ্ছিল যে এদেরকে মানে ওই এলাকার যে লোকাল নেতৃবৃন্দ আছে তারাও এদেরকে চিনতে পারে না, যে তখনই আমরা ধরে নিচ্ছি যেটা বাইরের লোকজন। এরা বাইরে থেকে নীলফামারী জেলাধীন আপনার হচ্ছে কিশোরগঞ্জ এবং ওই এলাকা থেকে এসে এই যে অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা জেলা পুলিশ এবং যৌথ বাহিনী এবং আমাদের জেলা প্রশাসন থেকে যথোপযুক্ত এইটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে 6 আগস্ট আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2।
বুধবার সকালে এই মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক 24 জনের পক্ষে স্টেট ডিফেন্স বহতির আবেদন করেন। এই মামলায় অভিযোগ গঠনের অনুমতি দেবেন ট্রাইব্যুনাল, এমনটাই আশা রাষ্ট্রপক্ষের। এর আগে গেল 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গেল 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। এখানে আমাদের যে বক্তব্যটা হচ্ছে যে 4-5টা স্টেজে আছে। এক হচ্ছে কে নির্দেশ দিয়েছেন, কে সহায়তা করেছেন, কে আশ্রয় দিয়েছেন, কে প্রশ্রয় দিয়েছেন, কে সরাসরি গুলি করেছেন এবং সাবসিকুয়েন্টলি কে এই হত্যাকাণ্ডটাকে ধামা চাপার জন্য কে কিভাবে অংশগ্রহণ করেছে। এই কয়েকটা পর্যায়ে আমাদের অভিযোগ। 30 জনের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে একই অভিযোগ, ভিন্ন ভিন্ন অভিযোগ। সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমিল হত্যা মামলায় 8 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই ঘটনায় আরও 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সকালে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিনে রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 8 আসামির মধ্যে 1 জন পলাতক রয়েছেন। বাকি 7 জন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা যায় 2021 সালের 1 মে বিশ্বনাথের চৈতন্যনগর গ্রামের জমি থেকে মাটি তুলে নেয়াকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমের সঙ্গে বাঘ বিতণ্ডা হয় একই গ্রামের নজির উদ্দিনের। পরে সেখানে বাধা দেয় নজির উদ্দিনের চাচাতো ভাই মানিক মিয়া, 10ম শ্রেণীতে পড়ুয়া ভাতিজা সুমেল। বাঘ বিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে নিহত হয় সুমেল। পরে এই ঘটনায় 3 এপ্রিল 27 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে নিহতের পরিবার। মামলা দায়েরের 4 বছর পর এই রায় দিল আদালত। এই মামলায় অনেক মানুষ হয়রানি হয়েছে। প্রকাশ্য গুলি মেরে মানুষকে হত্যা করা হয়েছে। 32 জন আসামির মধ্যে 32 জন আসামি ছিল। মাননীয় আদালত 8 জনের ফাঁসি এবং 7 জনের যাবজ্জীবন আর 17 জনের 2 বছরের কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে। ছাত্রদলের 3 আগস্টের সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে নয়, শাহবাগে হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম। বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। রাকিবুল ইসলাম বলেন, এনসিপির অনুরোধে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগে সমাবেশ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। এ সময় কোনো ধরনের উস্কানিতে সংঘর্ষে না জড়ানোর অনুরোধ জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার না করে ডাকসু কতটা শিক্ষার্থীদের উপকারে আসবে সেটি সময় বলে দিবে। তবে ছাত্রদল ডাকসু নির্বাচনকে ইতিবাচকভাবেই দেখছে। খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়ার অগ্রগতি না করে, আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার না করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয়, সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দেবে। আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের 3 আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম। আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম। আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম। সরকার একটি পক্ষকে পৃষ্ঠপোষকতা দেয় নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলেই জাতীয় পার্টি নির্বাচনে আসবে। সকালে নির্বাচন ভবনে 2024 সালে দলের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব জমা শেষে এই মন্তব্য করেন প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া। 2,67,00,000-এর বেশি আয় ও 1,79,00,000-এর বেশি ব্যয় দেখিয়ে 2024 সালের বাৎসরিক অডিট রিপোর্ট জমা দিয়েছে জাপার প্রতিনিধি দল। এতে ব্যাংকে গচ্ছিত উদ্বৃত্ত দেখানো হয়েছে 84,50,000। আয়ের খাত হিসেবে কর্মীদের চাঁদা, প্রকাশনা, ডোনেশন দেখানো হয়েছে।
জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় পুলিশ কর্তৃক ছাত্র জনতার লাশ পুড়িয়ে ফেলার ঘটনাকে স্মরণ করে নারকীয় জুলাই সমাবেশ করছে ঢাকা জেলা বিএনপি। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাব সেখানে। জনগণের আত্মত্যাগ, সন্তান স্বজনহারা পরিবারগুলোর আশা নিরাশা এবং দেশের বর্তমান সার্বিক পরিস্থিতির একটি চিত্র উঠে এসেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, ফ্যাসিবাদী বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের সময় দেশের অন্যতম শিল্প কারখানা নির্ভর সাভার আশুলিয়া এলাকায় শহীদ পরিবারের স্বজন এবং আহতরা যে বক্তব্য দিয়েছেন, আমি আমার বক্তব্যে তাদের বক্তব্যগুলোকে প্রাধান্য দিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে গত 1.5 দশকের আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদের প্রাণের বিনিময় স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শহীদ হয়েছেন কিন্তু শ্রমজীবী মানুষ। বিশেষ করে এই সাভার আশুলিয়ায় শ্রমিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। হত্যা করে শ্রমিকদের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল, মানুষের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল। লাশের সঙ্গে এমন বর্বরতা, লাশের সঙ্গে এমন নির্মমতা, মনে হয় কারবালার যে নৃশংসতা তাকেও বোধহয় হার মানিয়েছে। 5ই আগস্টে ফ্যাসিস্টের পলায়নের দিন সাভার আশুলিয়ার শ্রমিকদের উপরে গণহত্যা চলেছিল, মানুষের উপরে গণহত্যা চলেছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছর জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ হয়তো বা জড়িত ছিল না, কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেননি। তাহলে প্রশ্ন আসে, পোশাক কারখানার শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর, ভ্যান চালক, অটোরিক্সা চালক, ট্রাক চালক, হেল্পার, সহকারী, দোকান কিংবা রেস্তোরাঁ কর্মী অথবা বিভিন্ন বয়সের নারী পুরুষ সকল শ্রেণীর মানুষ কেন সেদিন রাজপথে নেমে এসেছিলেন? একজন রাজনীতিবিদ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি একটি কারণ খুঁজে পাই। এর কারণ একটাই, দেশের সকল শ্রেণী পেশার মানুষ, দেশপ্রেমিক গণতান্ত্রিকামী জনগণ বিশ্বাস করেছে রাষ্ট্র ক্ষমতায় ক্ষমতালোভী যে ফ্যাসিস্ট যে পালিয়ে গিয়েছে, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, রাষ্ট্র ক্ষমতায় তারা থাকলে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা কেউ তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফেরত পাবে না, কারোরই কোনো ন্যায্য দাবি আদায় হবে না। দেশপ্রেমিক গণতান্ত্রিকামী জনগণ বিশ্বাস করেছিল সেদিন যে ক্ষমতালোভী ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সক্ষম হলে দেশের সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হবে, এবং এ কারণেই ফ্যাসিস্টদের সেই স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শ্রমজীবী কর্মজীবী মানুষ নির্দ্বিধায় শহীদ মৃত্যুকে সাহসের সঙ্গে সেদিন আলিঙ্গন করেছিলেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, সুতরাং সম্মানের সঙ্গে আমাদের স্মরণ করা দরকার, স্মরণ রাখা দরকার, স্রেফ একটি সরকারি চাকরি পাওয়ার আশায় শ্রমজীবী কর্মজীবী মানুষ রাজপথে জীবন উৎসর্গ করেননি সেদিন। এই জনগণ একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিলেন। ফ্যাসিবাদ হটিয়ে রাষ্ট্র রাজনীতিতে জনগণের আইনের অধিকার, জনগণের অধিকার প্রতিষ্ঠার আশায়, নিজেদের অধিকার প্রতিষ্ঠার আশায় আত্মত্যাগ করেছিলেন। আজ যদি শ্রমজীবী কর্মজীবী মানুষেরা জানতে চায়, সেই শহীদের আত্মা যদি জানতে চায়, গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শ্রমজীবী মানুষ শাহাদাত বরণ করেছে, কিন্তু বর্তমান সরকার এবং প্রশাসনে শ্রমজীবী কর্মজীবী মানুষের
অবস্থান কি? পলাতক ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বর্তমানে রাষ্ট্র সংস্কারের যে কর্মযজ্ঞ চলছে, সেখানেই বা তাদের প্রতিনিধিত্ব কোথায়? প্রিয় ভাই বোনেরা, গণ অভ্যুত্থানে অংশীজন শ্রমজীবী কর্মজীবী মানুষকে অবদানকে স্মরণ করে আমাদের কথা আমরাই বলবো, এই শিরোনামটি আমি দেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত বাস্তবধর্মী বলে মনে করি। প্রতিটি নাগরিক যাতে নিজের কথাটি নিজে বলতে পারেন, নিজের ভোট নিজে দিতে পারেন, নিজের রাজনৈতিক অধিকার প্রয়োগ করে সরকার গঠন কিংবা সরকার পরিবর্তন ঘটাতে পারেন। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের এই রাজনীতিটি বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে ব্রিফ করছে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সরাসরি যাব। দান করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষগুলোকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা জুলাইয়ের ঘোষণাপত্র আমরা আমাদের মতো করে জনগণকে সাথে নিয়ে আমরা সেটা ঘোষণা করব। সরকার জুলাই ঘোষণাপত্রের ড্রাফট নিয়ে কয়েক দফায় আসলে সরকারের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে। আমরা যে পরিণত একটা জুলাই সনদের খসড়া সরকারের কাছে উপস্থাপন করেছি, সেই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভবপর হয় নাই। এই কারণেই আমরা বারবার এই কথা বলছি, যদি সরকার জুলাই ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রেই আমরা স্ব উদ্যোগী হয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে একসাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্রের দিকে অগ্রসর হব। আর জুলাই সনদের যে খসড়া, একেবারে প্রাথমিক খসড়া ঐক্যমত্য কমিশনের তরফ থেকে আমাদের কাছে হাজির করা হয়েছে, তার ব্যাপারে ফরমাল যে বক্তব্য সেটা আমরা কমিশনের কাছে উত্থাপন করব। তবে মোটা থেকে আমরা এই কথাটা বলছি যে সেখানে 2 বছর সময় নিয়ে সেটা বাস্তবায়নের কথা বলা হয়েছে। আমরা তার ঘোরতর বিরোধিতা করছি। আমরা মনে করি জুলাই সনদ যেটা এতগুলো মানুষের রক্তের মধ্য দিয়ে, এতগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি, সেই সিদ্ধান্তকে পরবর্তী কোনো সরকার বা পরবর্তী কোনো অথরিটি এসে বাস্তবায়ন করবে, এই অনিশ্চয়তার মধ্যে রাখার মধ্যে একটা ফাঁকা জায়গা রয়েছে, একটা ফাঁকিবাজির সুযোগ এখানে রয়েছে। আমরা জনগণের সঙ্গে প্রতারণার জায়গা তৈরি হতে পারে এমন কোনো জায়গা আমরা তৈরি করতে চাই না। আমরা চাই জুলাই সনদ আমরা সিগনেচার করার সঙ্গে সঙ্গে সেটা যেন বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়, তেমন ভাবে এটার একটা আইনি ভিত্তি দাঁড় করাতে হবে। সরকার জুলাইয়ের যে ঘোষণাপত্র তার একটা ড্রাফট আমাদের কাছে দিয়েছেন এবং সেটার উপরে পর্যালোচনা করে আমরাও আমাদের একটা ড্রাফট সরকারের কাছে দিয়েছি এবং এটা কয়েক দফায় আসলে আলোচনা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যে একটা পরিণত ড্রাফটের কথা বলছি সেই জায়গাটাতে সরকার এখনো পৌঁছাতে পারেনি। সরকারের তরফে এখনো একটা বড় অস্পষ্টতার জায়গা হলো জুলাই সনদ ঘোষণা করার জন্য, জুলাই সনদ প্রণয়নের জন্য সরকার যেরকম সুন্দর একটা বডি করেছে, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আসলে সরকারের এরকম কোন প্রকাশ্য বডি তেমন করে নাই। এই কারণে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে। কিন্তু আমরা আমাদের তরফ থেকে সরকারের যে ড্রাফট, সেই ড্রাফটের প্রেক্ষিতে আমাদের একটা ড্রাফট আমরা সরকারের কাছে দিয়েছি, সেটা নিয়ে আমাদের একটা আলাদা টিম কাজ করছে এবং আমরা চাই সরকার। কথা বলছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ফ্যাসিবাদী সরকারের পতনের পরও সাংস্কৃতিক অঙ্গনে তাদের প্রভাব রয়েছে বলে মনে করে সাইমুম শিল্পী গোষ্ঠী।
36 জুলাই কালচারাল ফেস্ট ঘিরে বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, অনুষ্ঠানে জুলাইয়ের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও আহতদের গল্প এবং বিভিন্ন পর্যায়ের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। এছাড়াও ফেস্টিভ্যালে তুলে ধরা হবে বিগত সরকারের হাজার হাজার কোটি টাকা লুটপাট ও দমন নীতির চিত্র, যা সাইমুম শিল্পী গোষ্ঠীর ভাষায় খুনি সরকারের অপরাধের দলিল। ফিলিস্তিনে গণহত্যা বর্বরতা বন্ধে অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তব্যে এমন মন্তব্য জানান তিনি। We strongly endorse the initiative of the Global Alliance for the Implementation of the Two-State Solution. The consensus must now be translated into concrete, time-bound action. We are undoubtedly witnessing one of the gravest genocides of our time. Bangladesh condemns this genocidal killing in Gaza and calls for accountability of the perpetrators. Use of starvation as a weapon by Israel is absolutely not acceptable. We stand ready to join any UN-led efforts for rebuilding Gaza by deploying personnel to support humanitarian and future reconstruction plan. হংকং কনভেনশন বাস্তবায়ন হয় চরম সংকটে পড়েছে দেশের জাহাজ ভাঙা শিল্প। তাই এই খাতের চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা দূর করার উপায় খুঁজতে চট্টগ্রামে একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সেমিনার। এখন থেকে গ্রিন শিপইয়ার্ড ছাড়া বিদেশ থেকে জাহাজ কিনতে পারছে না কোনো ব্যবসায়ী, অথচ দেশে মাত্র 14টি শিপইয়ার্ড গ্রিন সনদ অর্জন করেছে। 82% শিপইয়ার্ড রয়ে গেছে সনদের বাইরে। জাহাজ না পাওয়াই নেতিবাচক প্রভাব পড়বে দেশের ইস্পাত শিল্পে। এছাড়াও বক্তারা বলেন, এই খাত সহ দেশের শিল্প খাতের বড় সমস্যা ওয়েস্ট ট্রিটমেন্ট ও ডিসপোজাল ফ্যাসিলিটি না থাকা। আন্তর্জাতিক নিয়ম মেনে একটি ইয়ার্ডে এটি করতে 30 থেকে 70 কোটি টাকা খরচ হবে, কিন্তু উদ্যোক্তাদের এই বিপুল অর্থ খরচের সামর্থ্য নেই। এদিকে ব্যাংকের সহায়তা পাওয়া যাচ্ছে না বলে জানান বক্তারা। মিরসরাই ইকোনমিক জোনে কেন্দ্রীয় TSDF কোর্সে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিলেটে বাংলাদেশ ও US আর্মির 7 দিন ব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া শেষ হয়েছে। সকালে জালালাবাদ সেনানিবাসে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়। অপারেশন টাইগার লাইটনিং নামের প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের 100 জন সদস্য এবং US আর্মির অধীনস্থ নেভাদা ন্যাশনাল গার্ডের 66 জন সদস্য অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের পর প্রশিক্ষণের তথ্যচিত্র প্রদর্শনী হয়। পরে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 17 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল ASM রিদাউনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন। US রাষ্ট্রদূত তার বক্তব্যে জানান, যৌথ প্রশিক্ষণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার প্রতীক। বঙ্গোপসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় এই প্রশিক্ষণ কাজে আসবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার পূর্বাঞ্চলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে জাপানের পর সুনামি আঘাত হানতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলের কয়েকটি উপকূলে সমুদ্রের ঢেউ 3 ফুট পর্যন্ত বেড়ে গেছে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। সুনামি আঘাত হেনেছে উপকূলবর্তী অঙ্গরাজ্য হাওয়াই, ওরেগন, ওয়াশিংটন ও আলাস্কায়ও। পরিস্থিতি বিবেচনায় নিচু অঞ্চলের বাসিন্দাদের তুলনামূলক উঁচু জায়গায় যাওয়ার পরামর্শ দিয়েছে স্টেট কর্তৃপক্ষ। একই নির্দেশনা জারি আছে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ, জাপানের পূর্ব উপকূলে। 20 লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে জাপান সরকার। এছাড়াও ভূমিকম্পের প্রভাবে প্রশান্ত মহাসাগরের দক্ষিণে 100টিরও বেশি দ্বীপের নিয়ে গঠিত ফ্রেঞ্চ পলিনেশিয়ার জারি হয়েছে সুনামি সতর্কতা। স্থানীয় সময় বুধবার রাতে অঞ্চলটিতে 13 ফুট উচ্চতায় ঢেউ আঘাত হানতে পারে এমন আশঙ্কা জানাচ্ছে ফরাসি আবহাওয়া অফিস। রাশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পটি সাম্প্রতিক দুর্যোগের ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প। ইউরো নিউজ জানিয়েছে, বিশ্বে প্রলঙ্ঘনকারী ভূমিকম্পের তালিকায় এটির অবস্থান 6ষ্ঠ। এবার খেলার প্রসঙ্গ। বৃহস্পতিবার ওভালে শুরু হতে যাওয়া অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির 5ম ও শেষ টেস্টে বুমরাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে BCCI মেডিকেল টিম। বুমরা পিঠের চোট নিয়ে ঝুঁকি না নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবশেষ ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ছিলেন বুমরা। এক ইনিংসে বোলিংয়ে 33 ওভারে রান দিয়েছেন 115। টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে বুমরা 100 রানের বেশি
দেওয়ার ঘটনা এটি প্রথম। বুমরা এখন পর্যন্ত 14 উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। বুমরার জায়গায় দলে ফেরানো হবে পেসার আকাশদীপকে। চোটের কারণে চতুর্থ টেস্টে খেলতে পারেননি এই পেসার। চলতি মৌসুমে ওভালে হওয়া কাউন্টি ম্যাচগুলো পরিসংখ্যানও পেসারদের পক্ষে। 5 ম্যাচে 150 উইকেটের মধ্যে 131টি পেসারদের ঝুলিতে। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।